আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে রাশিয়ার সরকারি স্কলারশিপের আবেদন কার্যক্রম শেষ হয়েছে। যারা ইতিমধ্যে সরকারি স্কলারশিপে আবেদন করেছে, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করেছে, তাদের মধ্যে এখন বেশ কিছু প্রশ্ন রয়েছে। এর মধ্যে প্রধান প্রশ্নটি হচ্ছে, ভাইয়া আমাদের রেজাল্ট কবে দিবে, ইন্টারভিউ কবে হবে এবং আমরা ইন্টারভিউর কিভাবে প্রস্তুতি নিব। এই নিয়ে অনেকেই আমাকে মেল করেছে, প্রশ্ন করেছে, ইনবক্স করেছে, জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা মূলত কবে এই ইন্টারভিউটা হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কতজন শিক্ষার্থী এবার নিবে। বন্ধুরা, এবার রাশিয়ান হাউস ঢাকা বলছে তারা 200 জন শিক্ষার্থীকে এই স্কলারশিপটি অফার করবে, যেটা গত বছরের তুলনায় অনেক বেশি। বন্ধুরা, এবার ইন্টারভিউটি দুটি মাধ্যমে হতে যাচ্ছে, একটি হচ্ছে অনলাইন এবং অফলাইন। আপনি যদি অনলাইনে দিতে সামর্থ্য না হন, অর্থাৎ কোনো কারণে অনলাইনটি মিস করেছেন, তাহলে আপনি চাইলে অফলাইনেও এই ইন্টারভিউটি দিতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি যদি অনলাইনে ইন্টারভিউটা দিই বা অফলাইনে ইন্টারভিউ দিই, এই দুটির মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা? না, দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি অনলাইন বা অফলাইনে দেন, সেক্ষেত্রে আপনার গুরুত্বটা কোনো অংশে কমে যাবে না। পাশাপাশি এই প্রশ্নটাও অনেকেই করেছেন এবং এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভাই কবে থেকে এই ইন্টারভিউটি শুরু হতে পারে। বন্ধুরা, 17ই জানুয়ারির পর থেকে আপনারা মূলত এই মেলগুলো পাওয়া শুরু করবেন। তাই অবশ্যই আপনাদের ইমেলটা চেক করবেন এবং লগ ইন করে স্ট্যাটাসগুলো বারবার চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা বা পরিবর্তন হচ্ছে কিনা বা অ্যাপ্লিকেশনে কোথাও ত্রুটি রয়েছে কিনা, এমন কোনো মেল পাচ্ছেন কিনা, অথবা ইন্টারভিউর ব্যাপারে কোনো মেল পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনি নজরে রাখবেন। এখন অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কী ধরনের প্রশ্ন করতে পারে বা ইন্টারভিউটার প্রিপারেশনটা আমরা কীভাবে নিব। প্রথমে আসি ইন্টারভিউর জন্য আপনার কী প্রস্তুতি নেওয়া উচিত। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার প্রস্তুতি নেওয়া উচিত সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। অর্থাৎ যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই প্রথমেই যে কোয়েশ্চেনটি ইউজুয়ালি করে থাকেন সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে একটু পরিচয় দিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে ইন্টারভিউর মাধ্যমটা কী হবে, বাংলায় হবে, ইংরেজিতে হবে নাকি রুশ ভাষায় হবে। আপনি যদি ইতিমধ্যে রুশ ভাষার দক্ষতা হয়ে থাকে তাহলে আপনি রুশ ভাষাতেই এই পরীক্ষাটি দিতে পারবেন, ইন্টারভিউটি দিতে পারেন। এছাড়া আপনি ইংরেজিতেই এই ইন্টারভিউটি দিতে পারেন। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি তারা করতে পারে সেটি হচ্ছে কেন আপনি রাশিয়া চয়েস করেছেন, কেন আপনি ইউরোপের অন্য দেশ চয়েস করেননি, কেন আপনি এই স্কলারশিপে আবেদন করেছেন। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হতে পারে কেন আপনি এই সাবজেক্টটি চয়েস করেছেন এবং কেন এই বিশ্ববিদ্যালয়টি চয়েস করেছেন। কারণ আপনারা জানেন রাশিয়াতে আবেদন করার ক্ষেত্রে আপনাকে একটি সাবজেক্ট চয়েস করতে হয়েছিল এবং সেই একটি সাবজেক্টের অধীনে 6টি ইউনিভার্সিটি আপনাকে চয়েস করতে হয়েছে। তো এখানে দুটি কোশ্চেন কিন্তু দাঁড়িয়ে যায়, কেন আপনি এই সাবজেক্টটি চয়েস করেছেন এবং এই সাবজেক্টটি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কতটুকু রিলেটেড, এটা নিয়ে কোশ্চেন হতে পারে। পাশাপাশি কেন এই 6টি ইউনিভার্সিটি আপনি চয়েস করলেন, কেন এই লোকেশনের ইউনিভার্সিটি আপনি চয়েস করেছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আসতে পারে এবং এটাও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের একটি অংশ ছিল, আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, সেটি হচ্ছে প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন। অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স অথবা পিএইচডি কমপ্লিট হওয়ার পর আপনার প্ল্যানটা কী। ঠিক সেম কোশ্চেনটাই এখানে করবে, অর্থাৎ আপনার ফিউচার প্ল্যানটা কী, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে আপনার কী পরিকল্পনা রয়েছে। সবার প্রতি অনুরোধ, এই কথাটা কোনো দিন বলবেন না আমি রাশিয়াতে সেটেল হতে চাই। আপনি বলতে পারেন যে এখানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ফার্দার রিসার্চ করার চিন্তাভাবনা রয়েছে, ফার্দার এডুকেশন নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, হায়ার স্টাডি করার চিন্তাভাবনা রয়েছে এবং সর্বশেষ এখানে স্কিল অর্জন করে দেশের জন্য আমি কিছু করব, দেশকে কন্ট্রিবিউশনে যাব, এরকম চিন্তাভাবনা করা উচিত। বা একটি ড্রিমের কথাও আপনি বলতে পারেন, সেটা যে এখনই সেই ড্রিমটা ফুলফিল হতে হবে বা সেই ব্যাপারে এখনই আপনি পরিকল্পনা করে ফেলেছেন সব কিছু, তা না। একটা ছোটোখাটো ড্রিমের কথাও কিন্তু আপনি বলতে পারেন। যেমন বাংলাদেশে একটি টেক প্রতিষ্ঠান আপনি খুলতে পারেন, বাংলাদেশে আপনার নিজের একটা অর্গানাইজেশন খুলতে চান, বাংলাদেশের ইকোনমি হোক বা আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বাংলাদেশকে আপনি ডেভেলপ কীভাবে করতে চান, সেটা নিয়েও একটি ড্রিম আপনি শেয়ার করতে পারেন। তবে বন্ধুরা, এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনি কোনোদিনও এই কথা বলবেন না যে বাংলাদেশে এডুকেশন সিস্টেম খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশের সিচুয়েশনের কারণে উচ্চশিক্ষার জন্য আপনি রাশিয়া যেতে চান, এই কথাটি বলবেন না। আপনার নিজের দেশের প্রতি আপনার অবশ্যই ভালোবাসা থাকতে হবে, এই ব্যাপারটাকে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি এডুকেশন পর দেশে ফেরত আসবেন, এটাও আপনাকে কথার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিভাবে এই সাবজেক্টটি আপনার সাথে রিলেটেড রয়েছে। যেমন আপনি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি চয়েস করে থাকেন, সেক্ষেত্রে এখানকার রিলেটেড অর্থাৎ সাবজেক্ট রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন করতে পারে। এক্ষেত্রে আপনাকে আরও কয়েকটি বিষয় ধারণা রাখা উচিত। প্রথমত হচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশের কী সম্পর্ক রয়েছে,
কালচারাল দিক থেকে, ইকোনমি দিক থেকে এবং অন্য জায়গার দিক থেকে, অন্য দিক থেকে কীভাবে রাশিয়ার সাথে বাংলাদেশ যুক্ত রয়েছে এই বিষয়টি নিয়ে আপনি ধারণা নিন। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশে কী প্রজেক্ট তারা করছে, বিশেষ করে যে রূপপুর প্রজেক্টের কথা আপনারা বলতে পারেন। এছাড়া অন্য প্রজেক্ট রয়েছে যেখানে তারা কন্ট্রিবিউশন করছে আমাদের দেশে, আমাদেরকে হেল্প করছে, এই বিষয়ে আপনার অবশ্যই ধারণা থাকা উচিত। পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়ার কালচার, অর্থাৎ রাশিয়ার কালচারের সম্পর্কে আপনি কতটুকু জানেন, তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কতটুকু জানেন, তাদের হলিডেজ, ন্যাশনাল ডে সম্পর্কে কতটুকু ধারণা রাখেন, তাদের বিখ্যাত কোনো ব্যক্তি রয়েছেন কিনা, তাদের কি কি কাজ রয়েছেন, তারা কেন বিখ্যাত, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটি ধারণা থাকা উচিত। বা তাদের প্রেসিডেন্ট এবং তাদের মুদ্রা, এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনি ধারণা নিতে পারেন। পাশাপাশি রাশিয়ার ভাষা সম্পর্কে টুকটাক ধারণা রাখতে পারেন এবং এই কোশ্চেনটাও কিন্তু তারা করতে পারে যে আপনি যখন রাশিয়াতে যাবেন, যেহেতু আপনার কাছে এই মুহূর্তে রাশিয়ার ল্যাঙ্গুয়েজের উপর কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে রাশিয়াতে গিয়ে আপনি কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে সেখানে টিকে থাকবেন, এই কোশ্চেনটাও কিন্তু তারা করতে পারে। সেক্ষেত্রে আপনার একটি সাধারণ উত্তর হতে পারে এই স্কলারশিপটির সাথে আপনাকে রাশিয়ার একটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও অফার করছে, সেই প্রোগ্রামটিও কিন্তু আপনাকে সেই দেশের কালচারের সাথে ইন্টিগ্রেট করা বা সেই দেশে সার্ভাইভ করার জন্য হেল্পফুল হতে পারে। এই কোশ্চেনটা আপনি, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনি এইভাবে দিতে পারেন। যদি আপনাকে খুব টেকনিক্যাল কিছু প্রশ্ন করে তাহলে কেমন প্রশ্ন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করি। প্রথমত হতে পারে যে কেন আপনাকে এই স্কলারশিপটি দেওয়া উচিত, কেন আপনি এই স্কলারশিপের যোগ্য নিজেকে মনে করছেন, এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা প্রশ্ন। এটা কোশ্চেনটা হতে পারে যার যার অবস্থান থেকে এটার উপর আপনার অবশ্যই প্রিপারেশন নেওয়া উচিত। দ্বিতীয় খুব টেকনিক্যাল একটি প্রশ্ন হতে পারে যে এই স্কলারশিপটি যদি আপনি না পান তাহলে সেলফ ফাইন্যান্সে আপনি কি রাশিয়াতে পড়তে যেতে ইচ্ছুক কিনা, এই প্রশ্নটাও কিন্তু তারা করতে পারে। তৃতীয় খুব টেকনিক্যাল একটি প্রশ্ন হচ্ছে আপনি দেশে ফেরত আসার পর আপনি নিজের দেশকে কিভাবে কন্ট্রিবিউট করবেন এবং রাশিয়াকে নিজের দেশে কিভাবে ইন্ট্রোডিউস করবেন, একটি ব্যাপারে আপনি ধারণা রাখতে পারেন। সেটি হচ্ছে যেহেতু আপনি রাশিয়াতে যাচ্ছেন, রাশিয়াতে যদি কোনো কারণে আপনি বিপদে পড়েন, কোনো একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েন, তাহলে আপনাকে হেল্প করার মতো কেউ রয়েছেন কিনা। মূলত তারা স্পন্সর নিয়ে জানতে চাচ্ছেন যে আপনার স্পন্সরটা কে হবেন। অর্থাৎ যদিও আপনি স্কলারশিপ পাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে যদি কোনো কারণে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসের মধ্যে পড়েন বা চলাফেরার জন্য আপনার টাকা পয়সা প্রয়োজন হয়, তাহলে কিভাবে আপনি সেটাকে সলভ করবেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে হয়তো বা আপনার প্যারেন্টস অর্থাৎ বাবা মার ব্যাপারটাও আসতে পারে, যে যদি আপনি বলেন যে আপনার বাবাই হচ্ছে আপনার স্পন্সর, সেক্ষেত্রে তিনি কি করেন, তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা কেমন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, এটা নিয়েও কিন্তু তারা ধারণা নিতে পারে। মোটামুটি আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই প্রশ্নগুলো ধারণা রাখলে আপনার ইন্টারভিউটা আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে যাবে। এবারে আমরা ভিডিও শেষ প্রান্তে জানবো ইন্টারভিউর সময় আপনার করণীয় কী। আপনি চাইলে ফর্মাল পোশাক পরতে পারেন, তবে খুব সাজসজ্জাময় পোশাক পরার দরকার নেই। নর্মাল আপনি শার্ট পরতে পারেন অথবা টি শার্টও পরতে পারেন, এতে কোনো সমস্যা নেই, তবে সেটা মার্জিত হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রেও আপনার যেটা কমফোর্টেবল হয়, যেটা মার্জিত মনে হয়, সেভাবেই আপনি পোশাক পরতে পারেন, কারণ যেহেতু আপনি অনলাইনে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার পোশাকটা অর্থাৎ আপনার শার্ট বা আপনার জামাটাই খুব এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি অফলাইনে দিতে চান, সেক্ষেত্রে আপনি মোটামুটি ফর্মাল বা সেমি ফর্মাল পোশাক আপনি পরতে পারেন। তারা অনলাইনে ইন্টারভিউ দিবেন, অবশ্যই ইন্টারনেট ব্যাকআপটা রাখবেন। অনেকেই ওয়াইফাই ইউজ করেন, অনেক সময় ওয়াইফাই কাজ নাও করতে পারে, প্রবলেম হতে পারে, অনেক টেকনিক্যাল ইস্যু হতে পারে, তাই মোবাইলে ডেটা কিনে সেটা ব্যাকআপ হিসাবে আপনি রাখতে পারেন। আর যারা অফলাইনে দিবেন তার অবশ্যই সময়ের আগে, সময়ের যেই সময়টা আপনাকে দেওয়া হবে তার আগেই কিন্তু আপনার স্থান যেটা দেওয়া হবে, ভেন্যু দেওয়া হবে, ইন্টারভিউ জায়গা দেওয়া হবে, সেখানে কিন্তু পৌঁছে যাবেন। আর যখন ইন্টারভিউটি হবে, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, আই কন্ট্যাক্টটা ঠিক রাখবেন এবং যেই প্রশ্নটি আপনি করুক, যেই প্রশ্নই করুক না কেন, যেভাবেই করুক না কেন, যে অ্যাকসেন্টেই করুক না কেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রশ্নটি না বুঝেন, আবার আপনি ভদ্রতার সাথে খুব কাইন্ডলি আপনি জিজ্ঞেস করবেন যে প্রশ্নটা রিপিট করার জন্য, এবং এর মাঝখানে আপনি এটার একটা ধারণা নিয়ে নেবেন এবং ওই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিবেন। এবং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কনফিডেন্স রাখবেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন, যাতে করে আপনি খুব ভালোভাবে এই উত্তরটি দিতে পারেন। আর মনে রাখবেন, অতিরিক্ত বাড়িয়ে বা অতিরিক্ত তথ্য দিতে যাবেন না। যে প্রশ্ন করেছে টু দি পয়েন্ট অ্যান্সার করবেন, সাবলীলভাবে যতটুকু প্রয়োজন অতটুকুই অ্যান্সার করবেন। বেশি তথ্য দিতে গেলে, বেশিভাবে বলতে গেলে, তখন সেখান থেকেও কিন্তু আরেকটি ছোটোখাটো কোয়েশ্চেন তারা করতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি আটকে যেতে পারেন। তাই যে কোয়েশ্চেনটি করেছে সেই প্রশ্নেই টু দি পয়েন্ট অ্যান্সার করবেন। একদম শর্ট হবে না, একদম লং হবে না, যতটুকু দরকার অতটুকুই। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি প্রস্তুতি নিয়ে কথাবার্তা। ইন্টারভিউ কেমন প্রশ্ন আসতে পারে, ইন্টারভিউ সময় কী করতে হবে, ইন্টারভিউ আগে কী করতে হবে, সব কিছু নিয়ে কিন্তু আমি
তথ্যটি আপনাদের সব কিছু নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।